অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ও তো বিদেশ চলে যাওয়ার কথা ছিল না? কোন অ্যাকাউন্ট? কত সাদা টাকা আছে, তার থেকে বেশি কালো টাকা আছে, যেগুলো বিদেশে নিয়ে গেছে, যেগুলো বইয়ের নামে, যেগুলো বিভিন্ন তৃণমূলের নেতার নামে, এখন তারা বিদেশে চলে গেছে, কেউ লুক্সেমবার্গে চলে গেছে। তো সেসব টাকাগুলো যে নিয়ে গেছে, আবার কেউ কেউ শুভেন্দুর পাশের চেয়ারে গিয়ে বসছে, কিন্তু ওকে তোলাবাজির টাকা কালেক্ট করার জন্য ব্যবস্থা করা হয়েছিল, উত্তরবঙ্গ থেকে টাকা তার মাধ্যম দিয়ে আসছিল। কোন অ্যাকাউন্ট সেটাকে তো বলতে হবে। কর্পোরেট ফান্ড থেকে যে টাকা পেয়েছিল, নাকি মুকুল রায় বলেছিলেন বামদের সরানোর জন্য, তৃণমূল তৈরি করার জন্য বিজেপির কাছ থেকে যে টাকা পেয়েছিল, নাকি যেটা কয়লা খাদানের টাকা, ওসব নাম ছিল না এখনও পর্যন্ত, কয়লা খাদানের সব পুলিশ এবং তোমাদের এখানকার একজন এসপি ছিল এই জেলার, তাদের মারফতে টাকা তোলা হতো। তো ওইসব নিয়ে কী দরকার? অ্যাকাউন্টেবিলিটি দরকার। আগে সরকারের অ্যাকাউন্টেবিলিটি ছিল না, এই সরকারেরও অ্যাকাউন্টেবিলিটি নেই। ইল গটেন মানি সব সিজ করতে হবে, সেগুলো মানুষের টাকা। আমরা অ্যাকাউন্ট ফ্রিজ করতে বলিনি, শুভেন্দু বলেছিল, তার আগে আমরা বলেছিলাম 2015 থেকে, যে বামপন্থীরা আসলে যে এদের সমস্ত ইল গটেন মানি এবং এইসব যে প্রাসাদ তৈরি করেছে চুরি করে, পঞ্চায়েতের টাকা, আমফানের টাকা, ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা, শিক্ষক নিয়োগের টাকা, চিটফান্ডের টাকা, এই সব ওদের সম্পত্তি, বাড়ি নিলাম করে, ইট কাঠ বেচে দিয়ে সেই টাকা গরিব মানুষকে ফেরত দিতে হবে। ঘরের টাকা নিয়ে নিজেদের বিল্ডিং বানিয়েছে, আর গরিব মানুষ ঘর পায়নি। এগুলো দিল্লি নিয়ে চললেও চলবে না। সুতরাং এই নাটকটা বন্ধ করতে হবে। কিসের ফলাফল আমি জানি না, কিন্তু এটা তো ঠিক, যত কাণ্ড রামপুরহাটে। এই বিধায়ক এখন গেছেন, আর তার আগের বিধায়ক ওখানে যুক্ত ছিলেন, আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সিউড়ির, কিন্তু রামপুরহাটের সঙ্গে যুক্ত ছিলেন, তারাপীঠের সঙ্গে যুক্ত ছিলেন। মমতা ব্যানার্জি যেরকম বিভিন্ন জায়গায় পিসি ভাইপোরা সব কন্ট্রাক্ট দিয়েছিল, বিজনেস অ্যাজ ওয়েল চলবে, কে কোথায় চালাবে, তার সঙ্গে যুক্ত ছিলেন। মরে যাওয়ার পরে কিছু বলতে নেই, কিন্তু আত্মহত্যাটা পথ নয়। আমরা হেরে গেছি, কিন্তু হারিয়ে যায়নি। আর এসব কথা তো প্রতিদিন শুনছি আমরা, কিন্তু যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা তো নিতে হবে, এটাই তো কথা ছিল। এখন শিক্ষক নিয়োগের দুর্নীতি হয়েছে, শুভেন্দু বলছেন যা হয়েছে হয়েছে, যেমন মমতা চিটফান্ডের এখন বলেছিলেন যা গেছে তা গেছে, তাহলে এসআইটি গুটিয়ে নাও। অভয়াকাণ্ড থেকে আরম্ভ করে যত অপরাধ হয়েছে, এমনকি ওই বকটুইয়ের ঘটনায় কতজন বিচার হলো, কী শাস্তি পেল? তাহলে আমরা চাই দুর্নীতির তদন্ত হোক। এই যে একটা বিচারপতি, প্রাক্তন বিচারপতিদের একটা কমিশন করা হয়েছে, তারা এই সব দুর্নীতির ফাইলগুলো খুলুক, খোঁজ করুক, তদন্ত করুক এবং অপরাধীদের শাস্তি দিক। তার বদলে শুভেন্দু কী বলেছে? এখনও তো বলেনি যে এখানে সিপিএম ছিল বা মার্ক্সবাদীরা ছিল। কারণ বলছে সিপিএমকে 34 বছর দেখে নেবো, মাঝখানে 15 বছরটা গুলিয়ে দিয়ে চাইছে। এই যে 15 বছর, যার মধ্যে একটা 10টা বছর উনিও অংশ ছিল, তারও অংশ ছিল। আমরা বলছি সব খুলুক, কিন্তু অপরাধীরা শাস্তি পাক, দুর্নীতি দমন হোক। এতগুলো প্রাণ গেল, যারা ভক্তি ভরে গেছিল, তীর্থ করতে গেছিল, পুজো দিতে গেছিল, ট্যুরিস্ট হিসেবে গেছিল, তাহলে এগুলো তো নিয়ম মেনে হবে। গোটা রাজ্যে এই ধরনের যা ব্যবসা প্রতিষ্ঠান গত কয়েক বছরে গড়ে উঠেছে, বিশেষত যেগুলো আবার ইল গটেন মানি দিয়ে, সেই ডুয়ার্স থেকে মন্দারমণি পর্যন্ত, সেখানে সেগুলো কিন্তু কোনো নিয়ম কানুন মানা হচ্ছে না। এখন যদি নতুন মুখ্যমন্ত্রী বলেন যে আগের কথা শুনে টাকা দিয়ে করেছিলেন, এবার আমাদের সঙ্গে কথা শুনে চলুন, তাহলে নিয়ম হবে না। আমরা আইনের শাসন চাই। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলাতে এবং জঙ্গি সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিছু বলবো না, এটা অনেক দিন ধরে চলছে। কিন্তু যখন গ্রেপ্তার হয় তখন বড় করে খবর হয়, আর যে এজেন্সি করে, সে এনআইএ করুক, সে কেন্দ্রীয় বাহিনী করুক, রাজ্য বাহিনী করুক, এসটিএফ করুক, তোমরা খবর দাও, তো কোনো একটা স্টোরির ফলো আপ কেন হয় না? তারপর তারা কোথায় যায়? তারপর বিচার কি হয়? তারপর তদন্ত কি হয়? তার সত্যটা উদ্ঘাটিত কি হয়? এইটা হয় না। একটা ব্রেকিং নিউজ হয়ে যায় প্রতিদিন। আমরা কাশ্মীর থেকে তামিলনাড়ু পর্যন্ত দেখেছি। তারপরে ঘটনাটা কী হয়? তারপরে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে 20 বছর, 25 বছর, 10 বছর, 15 বছর পরে বলে বেকসুর খালাস, কোনো প্রমাণপত্র কিচ্ছু নেই। তো জঙ্গি দেখে ধরতে হবে এবং কনভিক্ট করতে হবে, ক্রেডিবল ইনফরমেশন দিতে হবে, না তো সরকারের বিশ্বাসযোগ্যতা চলে যায়। বাঁকুড়া ইন্দ্রাসে যুবক আন্দোলনে গেছিলেন দিল্লিতে, এবং তারই ঘটনা, তার যেটা অভিযোগ যে আন্দোলনে গেছিলেন বলে তার উপরে আক্রমণ, তার বাবাকে মারধর করা হয়েছে, তার ফলে তার বাবার মৃত্যু। এই বিষয়ে প্রথমে বললাম এই যেটা এফআইআর,
এফআইআরকারী হচ্ছেন, যার মৃত্যু হয়েছে তার স্ত্রী হাসিনা বেগম। প্রথম অভিযোগ হচ্ছে ঘটনা ঘটে 13 তারিখে, তাহলে ইন্দাস থানা কেন এফআইআর করলো 16 তারিখে বা এফআইআর নিতে বাধ্য হলো? তাহলে কোন পুলিশ দায়িত্বে ছিলেন? তাই শুধু বদলি করলে হবে না, আমরা এর মধ্যে কয়েকটা খেলা এরকম বদলি খেলা দেখেছি। তাহলে কেন সে এফআইআর করবে না যেহেতু বিজেপি নেতাদের বিরুদ্ধে? কেন হেডমাস্টার ডেকে পাঠাবেন, স্কুল নিয়ে আলোচনা হবে, সেই স্কুলে প্রাক্তন ছাত্রছাত্রী, আমি যদি আমার প্রাক্তন স্কুলে যাই তার দুরবস্থা দেখে নিয়ে যাই, তাহলে যেটা সরকারের দেখার কথা, যেটা ডিআইয়ের দেখার কথা, যেটা শিক্ষা দপ্তরের দেখার কথা, তারা এখন দেখছে না। আগে স্কুল ম্যানেজমেন্ট কমিটি হতো, পঞ্চায়েতের শিক্ষা কমিটি থাকতো, তারা দেখতো শিক্ষা উপসমিতি, সেগুলো সব উঠিয়ে দিয়েছে 15 বছরে, লুটের রাজত্ব হচ্ছে। এই স্কুলের দুরবস্থা তো দেখা যাচ্ছে উত্তরপ্রদেশেও, বিহারেও, ঝাড়খণ্ডেও, মধ্যপ্রদেশেও কী অবস্থা আছে। এখন তো জেন আলফা নেমেছে আন্দোলনে, এরা তো জেন জি। এরা প্রথমে কলেজ এবং 11-12-এর কথা বলেছিল, নিটের কথা বলেছিল কেলেঙ্কারি, এখন দেখা যাচ্ছে স্কুলগুলোতে দুর্নীতি। মিড ডে মিলে দেখা যাচ্ছে ভাত আর একটু নুন দিচ্ছে। তো সেখানে এফআইআর করা হয়নি কেন? স্কুল হেডমাস্টার প্রশ্নগুলো শুনে তার সদুত্তর কেন খোঁজেননি? তার মধ্যে গুন্ডা কেন ডেকেছেন? আমি বিজেপি বলবো না, গুন্ডা কেন ডেকেছেন? আর বিজেপি এমন দল তৈরি করছে কেন যেখানে ভাড়ায় গুন্ডা পাওয়া যায়, যে যেখানে খবর দেবে সে 10-12 জনে পাঠিয়ে দেবে, সে লেন মূর্তি ভাঙার নামে হোক, সে নেতাজি মূর্তির ভাঙার নামে হোক, সে মসজিদে আক্রমণ করার নামে হোক, সে যে কোনো ব্যাপারে হচ্ছে এই যে ভাড়াটে গুন্ডা তৈরি হচ্ছে। তাহলে বিজেপিটা কি একটা ভারতীয় জনতা পার্টি না ভাড়াটে গুন্ডা বাহিনী? আর তৃতীয় হচ্ছে 16 তারিখে যখন তারা বাধ্য হলো, তাহলে এই প্রশ্নটা করতে হবে তো, কেন এমসি আগে হলো না? মারধর করেছে এরা বলছে। কেন পুলিশ নিজের হেফাজতে নিয়ে অপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করলো না? এখনও সবাইকে গ্রেপ্তার কেন করেনি? আর ইন্দাস থেকে এখানে যখন রেফার করলো তখন বর্ধমানে মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা পুলিশ কেন করলো না? এর আগে মমতার আমলে দেখেছি আমরা ধর্ষণ এর অভিযুক্তকে ছেড়ে দিয়েছে, আর যার অভিযোগকারিনী যিনি তাকে ছেড়ে দিয়েছে তার বাবা মা, তারা গিয়ে মেডিকেল করিয়েছে, কেউ দায়িত্ব নিতে যায়নি। তো এটা অপরাধ। এটা হচ্ছে একটা, তৃণমূলের সময় আমরা বলেছিলাম অপরাধীদের সরকার, তাদের বুকের পাটা বেড়ে গেছে। আর এখন দেখছি সরকার এবং দল দুটোই অপরাধীদের আড্ডাখানা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, গোটা দলটাই জাল, আর তারা সই জাল নিয়ে কথা বলছো, বলো।